নমস্কার বন্ধুরা, আপনাদেরকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এটা আমাদের ইউটিউবের চ্যানেল মিলঘর অ্যাসোসিয়েশন। আপনারা চাইলে এই পেজে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। আমরা এখানে বিভিন্ন ধরনের এক্সাম রিলেটেড ভিডিও আপডেট নিয়ে আসি। তো আমাদের এখানে এখনও পর্যন্ত আপাতত 42 নম্বর ভিডিও আমরা আপলোড করেছি। তো আপনারা চাইলে জয়েন করতে পারেন, আমাদের চ্যানেল ঘুরে আসতে পারেন। তো চলুন আমরা ভিডিওর মেইন টপিকের দিকে যাই। নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই মিলঘর অ্যাসোসিয়েশনের আরও একটা নতুন ভিডিওতে। আপনারা সাথে থাকুন, ভিডিও শেষ পর্যন্ত থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর আগামী যে আরআরবি গ্রুপ ডির পরীক্ষা রয়েছে আগস্ট মাসে, সেটা সম্বন্ধে একটা আপনারা ধারণা পাবেন, বিস্তৃত ধারণা, কীভাবে আপনারা আরও ভালো রেজাল্ট করতে পারবেন বিগত এই কদিনে। তো আজকের আমাদের পরীক্ষার যেটা নিয়ে আমরা ভিডিও তৈরি করব, বা আজকে আমাদের ভিডিওর মেন টপিক হচ্ছে গিয়ে আরআরবি গ্রুপ ডি 2026, যেটার বর্তমানে যেটার এক্সামের ডেট আউট হয়েছে। ফাইনাল 30 ডেজ প্রিপারেশন গাইড আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আর যে এক্সাম ডেটটা রিলিজ করা হয়েছে পরীক্ষার গ্রুপ ডি, সেটা 31 আগস্ট থেকে 21 আগস্ট 2026-এর ভ্যারিয়াস শিফটে, শিফট 1, শিফট 2, শিফট 3-তে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এক্সামগুলো নেওয়া হবে। তো যদি ভালো রেজাল্ট করতে চান, ফোকাস থাকুন, স্টে ফোকাস, স্টে ডিসিপ্লিন থাকুন। আর যে 30 দিন, সেটাকে শুধু গুনতে নয়, যেন এক একটা দিন এক একটা ভালোভাবে পাস্ট হয়, ভালো প্রিপারেশনের সাথে। তো দেখে নিই, যদি আমরা রেজাল্ট ভালো করতে চাই, তো আমাদের এই 30 দিনের পিরিয়ডটাকে আমরা কীভাবে কী করব। তো আমরা একটা প্ল্যান বানাবো, যেটাতে আমাদের যে গোলস, যে টপিকস আছে, সেগুলোকে ডেলিভার করার আছে। প্র্যাকটিস করতে হবে আমাদের, সম্ভব হলে ডেলি মক টেস্ট, আর সেগুলো রিভিউ করতে হবে, মানে অ্যানালাইজ করতে হবে যে মিস্টেকগুলো আমরা এই মক টেস্টে করছি, আর যে আমাদের উইক এরিয়াগুলো রয়েছে, যেসব সাবজেক্টে যেসব চ্যাপ্টারগুলো, সেগুলোকে আমাদের স্ট্রেনথেন করতে হবে, মানে আমাদেরকে সেইগুলোকে ঠিক করতে হবে আর কি। আর মেনটেন করতে হবে কি, শুধু ভালোভাবে পড়াশোনা প্রিপারেশন করলেই হবে না, আমাদের রেস্ট কীরকম পাচ্ছে আমাদের শরীর, নিউট্রিশন, খাবার দাবার, আর এক্সাম ডের জন্য যে রেডিনেসটা লাগে, সেটা যে আমাদের ঠিকঠাক হচ্ছে কিনা, সেদিকেও আমাদেরকে মেনটেন রাখতে হবে। তো এই 4টে প্ল্যান করতে হবে, প্র্যাকটিস করতে হবে, ভুলগুলো আমাদের রিভিউ করতে হবে, আর মেনটেন করতে হবে। আমাদের শুধু পড়াশোনা মেনটেন করা না, তার সাথে আমাদের নিজের শরীরটাও মেনটেন রাখতে হবে, যাতে পরীক্ষার দিনে আমাদের শরীর ঠিক থাকে, ভালোভাবে পারফর্ম করতে পারি। তো যাই আমরা পরবর্তী স্লাইডে। তো যেটা আমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তিটা আছে, সেটার মূল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কি আছে মূল বিষয়? আমাদের যে সিবিটি পরীক্ষাটা রয়েছে, সেটা 3 আগস্ট থেকে 21 আগস্ট 2026-এর বিভিন্ন ভ্যারিয়াস শিফটে গোটা ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে পরীক্ষাটা নেওয়া হবে। পরীক্ষার শহরের বা সিটি ইন্টিমেশন, পরীক্ষার শহর বা যেটা আমাদের সিটি ইন্টিমেশন আছে, যে আমাদের কোন পরীক্ষাতে আমাদের মানে কোন শহরে পরীক্ষা পড়েছে, সেই সিটি ইন্টিমেশন পরীক্ষা যে ডেট আছে তার 10 দিন আগে আপনাদের ফোনে মেসেজের মাধ্যমে এবং রেজিস্টার্ড মেল আইডিতে আপনাদের সে সম্বন্ধে একটা মেসেজ যাবে। তারপরে ওয়েবসাইটে লগ ইন করে আমরা জানতে পারবো যে আমাদের 10 দিন পর কোন সিটিতে কোন শিফটে এক্সাম রয়েছে। মোটামুটি এটা দেওয়ার কারণ একটাই, যাতে আমরা সেখানে যাওয়ার জন্য অ্যারেঞ্জমেন্ট, আমরা বাস ট্রেন যাই হোক, সেটা আমরা যেন করে রাখতে পারি। আর অ্যাডমিট কার্ড আপনার যেদিন পরীক্ষা তার
4 দিন আগে অ্যাডমিট কার্ড জেনারেট করা হয়, অটো জেনারেটেড যদিও। মানে ধরুন যদি আপনার 14 তারিখে 14th অফ আগস্ট যদি আপনার এক্সাম থাকে, তাহলে সিটি ইন্টিমেশন 10 দিন আগে, সিটি ইন্টিমেশন যেটা আছে 10 দিন আগে, মানে 4th আগস্টে আপনার কাছে সেটার ইন্টিমেশন চলে আসবে। আর 4 দিন আগে মানে আপনার অ্যাডমিট ডাউনলোড কিন্তু আপনি 10th আগস্টে আপনি করতে পারবেন। পরীক্ষা কেন্দ্রে কিন্তু বায়োমেট্রিক যাচাইকরণ হয়। আপনি যখন ঢুকবেন, ঢোকার সময় আপনাকে সব চেক করার পর প্রথমে আপনার একবার কোন ল্যাবে পরীক্ষা আছে সেটা অ্যাসাইন হবে, রেজিস্টার্ড হবে। অ্যাসাইন হওয়ার পর যখন আপনি ল্যাবে ঢুকবেন, ল্যাবে ঢুকে পর আপনার একটা আধার বায়োমেট্রিক দিয়ে পর আপনার একটা ভেরিফিকেশান হবে। ইভেন পরীক্ষা চলাকালীন আপনার হবে এবং পরীক্ষার শেষে আপনার আধার চেক হয়ে পর ভেরিফিকেশান হয়ে পর আপনাকে পরীক্ষা হল থেকে বের করে দেওয়া হবে, মানে বেরোতে দেওয়া হবে, যাতে ট্রান্সপারেন্ট থাকে পরীক্ষাটা, লিক হওয়ার সম্ভাবনা যাতে না থাকে। গুরুত্বপূর্ণ যেটা বিষয় রয়েছে, যদি আপনার আধার কার্ডের এখনও আপডেট না থাকে বা যদি আপনার বায়োমেট্রিক আনলক না করা থাকে, যদি প্রথমবার আপনি পরীক্ষা দিচ্ছেন বা প্রথমবারের ক্ষেত্রে আপনাকে কিন্তু এই জিনিসটা আপনাকে দেখতে হবে। আধার কার্ডে যদি আপনার আনলক না করা থাকে বায়োমেট্রিক, তাহলে কিন্তু বায়োমেট্রিকটা যত সম্ভব তাড়াতাড়ি ওয়েবসাইটের মাধ্যমে গিয়ে আনলক করে নিতে পারেন। আর পরবর্তী অফিসিয়াল আপডেটের জন্য যে অফিসিয়াল আরআরবিগুলো আছে সেগুলো ওয়েবসাইট দেখতে থাকুন। গুজব আর ভুয়ো খবর এড়িয়ে চলুন। কোনো কিছুতে এক্সট্রা যেগুলো অফিসিয়াল নেই সেগুলো সম্বন্ধে কোনো কথাতে কান দেবেন না। আর এবার আমরা দেখে নিই মূল বিষয় কী ছিল অফিসিয়াল বিজ্ঞপ্তির। এক্সাম উইন্ডো, যে আপনার যেদিন পরীক্ষা থাকবে তার 10 দিন প্রিয়র 10 ডেজ আগে আপনার কী হবে, সিটি ইন্টিমেশন খুলে যাবে যে আপনার কোন লোকেশানে কোন সিটিতে আপনার এক্সাম পড়েছে। এক্সাম যদি আপনার 14 তারিখ হয় তো তার 10 দিন আগে মানে 4 তারিখে আপনার সিটির ইন্টিমেশন চলে আসবে। আর 10 তারিখে আপনার অ্যাডমিট কার্ড লগ ইন করে কিন্তু ডাউনলোড করতে পারবেন। ইউর অফিসিয়াল এন্ট্রি টিকিট ফর দ্য এক্সাম, আর ওইটার প্রিন্ট আউট নিয়ে গিয়ে পর তার সাথে মিনিমাম 2টো গভর্নমেন্ট ইস্যুড আইডেন্টিটি কার্ড, যেমন আধার হোক, প্যান কার্ড হোক, বা আপনার 10th অ্যাডমিট হোক, বা যদি আপনি কোনো গভর্নমেন্ট এমপ্লয়ি হন গভর্নমেন্ট দ্বারা ইস্যু করা আইডি কার্ড, বা আরও যেগুলো আছে পাসপোর্ট এইসব নিয়ে পর কিন্তু মিনিমাম 2টো আইডেন্টিফিকেশান কার্ড নিয়ে পর আপনাদেরকে উপস্থিত হতে হবে, যাতে পরীক্ষা হলে এন্ট্রি পেতে আপনাদের কোনো অসুবিধা না করতে হয়। আর বায়োমেট্রিক চেক, যেটা আপনার আধার বেসড বায়োমেট্রিক হবে। এই আইডেন্টিটি ভেরিফিকেশান অ্যাট দ্য এক্সাম সেন্টার 3বার হবে, পরীক্ষার শুরুতে, পরীক্ষার চলাকালীন, মাঝখানে আর পরীক্ষা শেষে। পরবর্তী স্লাইডের দিকে আমরা যাই। আমাদের আজ থেকে যদি শুরু করি, হাতে এখনও আমাদের 10-20 দিন সময় রয়েছে। যদি আমরা একটা ভালো রকম পরিকল্পনা করতে পারি তাহলে আমরা হয়তো পরীক্ষাটা আমাদের আজকে দাঁড়িয়ে যেরকম হবে তার চেয়ে কিন্তু বেটার আমরা পরীক্ষা করতে পারবো। তো কীভাবে আমরা কর্মের পরিকল্পনা করব? নতুন বই যদি ভাবছেন এই সময় কিনবো, সবচেয়ে মূর্খতার কাজ, এটা কখনোই করবেন না। যা পড়েছেন সেটাকে বারবার রিভাইজ করুন, যাতে ছোটোখাটো ভুলগুলো এড়িয়ে যাওয়া যায়। প্রতিদিন একটা করে মক টেস্ট দিন, একটা না হলে মোটামুটি 2 দিনে একটা করে মক টেস্ট দিন। আর সেই দিনের মধ্যেই একদিন মক টেস্ট দিন, তারপরের দিন সেটাকে অ্যানালাইজ করুন আপনার ভুল কোথায় হচ্ছে, উইক সেকশনটা কোনখানে, জেনারেল অ্যাওয়ারনেসে আপনার হিস্ট্রিতে ভুল হচ্ছে, সায়েন্সে ভুল হচ্ছে, বা ম্যাথের শতকরাতে ভুল করছেন, কম্পাউন্ড ইন্টারেস্টে ভুল করছেন। এই যে ভুলগুলো হচ্ছে সেগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে রেকটিফাই করুন, যাতে ভুলগুলো পরীক্ষা হলে সহজে এড়িয়ে যাওয়া যায়। আর বিগত বছরের প্রশ্নগুলি বারবার অনুশীলন করুন। পিএসসিএসের কোয়েশ্চেন যেগুলো আছে সেইগুলোকে বারবার রিপিট করুন। লাস্ট ইয়ারের যে গ্রুপ ডির কোয়েশ্চেন এসছে সেইখান থেকে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে পেয়ে যাবেন, গুগলে সার্চ মারলে, বা যদি আপনার কাছে বই থাকে তো আরও ভালো বিষয়।
তো বিশেষ করে সায়েন্স থেকে যদি এনসিআরটির যে সায়েন্স বেসড কোয়েশ্চেনগুলো এসে থাকে, ক্লাস 10th বেসড যে সায়েন্সের কোয়েশ্চেনগুলো এসে থাকে সেইগুলোই বেশি প্র্যাকটিস করুন। এইখান থেকে কোয়েশ্চেন কিন্তু অনেক বেশি আসবে। তো এই আমাদের এই স্লাইডটার মূল বিষয় কী ছিল, যে শেষ মাসে আছে সেখানে নতুন শেখাচ্ছে পুনরাবৃত্তি বা রিভিশনটা হচ্ছে বেশি এফেক্টিভ বা কার্যকর। যেগুলো দুর্বল ক্ষেত্র আছে সেইগুলোকে আইডেন্টিফাই করুন, পরীক্ষার মক টেস্টের মাধ্যমেই হোক বা অন্য কোনো পদ্ধতিতে যদি আপনি জানেন, কারণ আপনি একমাত্র সবচেয়ে বড় অ্যানালিটিক হতে পারেন আপনার ক্ষেত্রে, কারণ আপনিই জানেন যে আপনার কোন সাবজেক্টের কোনটা উইকার আছে। তো মোট কথা এতগুলো কথা বলার মেন কার্য হচ্ছে দুর্বল যে ক্ষেত্রগুলি আছে সেগুলোকে শক্তিশালী করুন, যাতে আপনাদের একটা নাম্বারও কিন্তু মিস না হয়। আর ম্যাথ বা যে কোনো সাবজেক্টের যে গতিটা আছে স্পিডে নির্ভুলভাবে আমাদেরকে বাড়ানোর দিকে মনোযোগ দেওয়া দরকার, যাতে আমাদের টাইমলি বা টাইম হাতে রেখে আমরা যেন এক্সামটা শেষ করতে পারি। চলুন পরবর্তী স্লাইডের দিকে। তো আমরা যদি এরপর সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি তৈরি করি সেগুলোই আমরা দেখে রাখি। মোটামুটি যদি আপনি কোনো কাজ না করেন, পার্ট টাইম বা ফুল টাইম জব, তো যদি সব সময়টাই আপনার পড়াশোনার ক্ষেত্রে ইউজ করতে পারেন তাহলে খুব ভালো হয়। যেমন এইখানে আমি একটা সাবজেক্ট ওয়াইজ স্ট্র্যাটেজি তৈরি করে দিয়েছি, যেগুলোকে অ্যাডজাস্ট করার পর আপনারা নিজেদের মতো স্ট্র্যাটেজি তৈরি করে নেবেন, যাতে পরবর্তী এক্সামটা যেটা আগস্ট মাসের 3 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত হতে চলেছে গ্রুপ ডির অল ইন্ডিয়া বেস্ট, সেটাতে ভালোভাবে রেজাল্ট করতে পারেন। তো আমাদের প্রথম ম্যাথমেটিক্স ওয়াইজ যে সাবজেক্ট স্ট্র্যাটেজি আছে সেটা ন্যূনতম মানে মিনিমাম 1 ঘন্টা দিন, যদি সম্ভব হয় 1 ঘন্টা থেকে 3 ঘন্টা এটার পেছনে দিন। ম্যাথ স্কোরিং সাবজেক্ট প্রতিদিন 30-40টা মিনিমাম, এর চেয়ে বেশি করুন। 100টা করতে পারলে অনেক বেটার। 100টা কোয়েশ্চেন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থেকে মনে রাখবেন, যা করবেন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন সিরিজ থেকে করার চেষ্টা করুন। অগ্রাধিকারের বিষয়গুলো ম্যাথ সাবজেক্ট হলো, তার মধ্যে এইখানে যে আমরা লিখে রেখেছি বিভিন্ন চ্যাপ্টারের নাম, এই চ্যাপ্টারগুলো থেকে বিশেষত গ্রুপ ডি থেকে বেশি কোয়েশ্চেন আসে। তো আমরা দেখে নেব সেসব চ্যাপ্টারগুলোর নাম কি। যদি আমরা দেখি পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, টাইম ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, এভারেজ, মেনসুরেশন। আপনারা কিন্তু দেখতে পাবেন প্রিভিয়াস ইয়ার যে কোয়েশ্চেন আছে সেইখান থেকে যে গ্রুপ ডিতে সিম্পলিফিকেশন, পার্সেন্টেজ, প্রফিট লস, টাইম স্পিড, মেনসুরেশন, টাইম ওয়ার্ক, এই চ্যাপ্টারগুলো থেকে ভরে কোয়েশ্চেন আছে। আর এইগুলোতে খুব মাইনরিটলি কিন্তু আমরা ভুল করে দিই, হয়তো আমরা কোয়েশ্চেনটা ঠিকঠাকভাবে পড়ি না বা অপশানগুলো ঠিকঠাকভাবে দেখি না বা ক্যালকুলেশনটা আমাদের মাইনর ভুল হয়। তো মাথা ঠান্ডা রেখে আমাদেরকে গতি বাড়িয়ে এইসব চ্যাপ্টারগুলো আমাদেরকে বিগত যতদিনই থাক 15 দিন 20 দিন তার মধ্যে এইগুলোকে আমরা একবার রিভিউ করে নেওয়ার রিভাইজ করে নেওয়ার চেষ্টা করব। আমার ক্ষেত্রে পরামর্শ কি, গতিটাকে একটু বাড়ান আর নির্ভুলতার উপর ফোকাস করুন। ইজিলি প্লাস মাইনাস পয়েন্ট ফ্র্যাকশন এসবে কিন্তু ভুল করবেন না, তাহলে গোটা আপনার যে খাটনিটা সবটাই কিন্তু মাটি হয়ে যাবে। আর একই ধরনের সমস্যা বারবার অনুশীলন করুন কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না আপনি সেইগুলোকে কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করতে পারছেন। তো তাই দুটো জিনিসের উপর রিলে করুন। এক হচ্ছে আপনার স্পিড, যেটা গতি আছে গতিটাকে বাড়ান, আর নির্ভুল মানে যা করবেন সেটাকে ভুল না করে নির্ভুলভাবে করে যান। আর এই চ্যাপ্টারগুলো একটু মাথায় রেখে পর করবেন। কী বললাম, পার্সেন্টেজ, শতকরা, প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম স্পিড ডিস্টেন্স, সিম্পলিফিকেশন, এভারেজ আর মেনসুরেশন। পরবর্তী সাবজেক্টে যদি আমরা চলে যাই রিজনিং কিন্তু, আর এই যে ম্যাথ রিজনিং এগুলো কিন্তু সবাই কম বেশি পারে। এখানে আপনারা কিন্তু এমএসসির ক্যান্ডিডেটও দেখতে পাবেন, বিটেকের ক্যান্ডিডেটও দেখতে পাবেন, নর্মাল গ্র্যাজুয়েশনও দেখতে পাবেন, পাসেরও দেখতে পাবেন। সবাই কিন্তু এই গ্রুপ ডি পরীক্ষা অ্যাটেন্ড করে। তাই ম্যাথ রিজনিং সবাই কম বেশি পারে, সায়েন্সটা নিয়ে মেন খেলা হয়ে যায়। আর ম্যাথ রিজনিংয়ে আপনি যদি টাইমটা
ঠিকঠাকভাবে ম্যানেজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্ষেত্রে অনেক পজিটিভ জিনিস থাকে। যেমন অনেকগুলো কোয়েশ্চেন আপনি বারবার রিভিশন করার টাইম পাবেন, যে আপনার কোন কোন কোয়েশ্চেনগুলো এক্সামে ছেড়ে যাচ্ছে সেগুলো আপনি অ্যাটেম্প করার চান্স পাবেন। তো যাই হোক, রিজনিং হচ্ছে আমাদের পরবর্তী সাবজেক্ট, যেটা নিয়েও আমাদের 30 দিনের একটা গাইডেন্স করা আছে কীভাবে কী করতে হবে। তো রিজনিং করার জন্য আপনার যেটা মেন সেটা হচ্ছে গতি, স্পিড আর নির্ভুলতাই হচ্ছে আপনার মূল চাবিকাঠি। এটার ক্ষেত্রেও রিজনিংয়েও আপনার গতি আর নির্ভুলতাই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। তো আমরা কী কী করবো, যেগুলো বেসিক গ্রুপ ডি থেকে আমরা PPSCS এর কোয়েশ্চেনে দেখেছি। অ্যানালজি, সাদৃশ্যতা, কোডিং, ডিকোডিং। যেমন ABC যদি 1 2 3 হয়, তাহলে EFG কত, আমি জাস্ট একটা বেসিক দিয়ে দিলাম। এই টাইপেরগুলো কোডিং এসে আসে। ব্লাড রিলেশন, এটা কীরকম থাকে, কোনো একটা ছবিকে দেখিয়ে কোনো একজন ভদ্রমহিলা বললেন যে যাকে দেখা যাচ্ছে তিনি আমার বাবার মেয়ের ছেলের একমাত্র ভাই। তো যিনি ছবিটা দেখাচ্ছেন তার সাথে ছবিতে দেখা ব্যক্তির সম্পর্ক কী, এগুলো ব্লাড রিলেশন। ডাইরেকশন সেন্স বা ডাইরেকশন টেস্ট হচ্ছে চ্যাপ্টার নাম। কোয়েশ্চেন কীরকম থাকে, আপনি ধরুন কোনো একজন ব্যক্তি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে উত্তর দিকে 5 কিলোমিটার গেল, তারপরে সেইখান থেকে ডান দিকে বাঁকনে 7 কিলোমিটার গেল, আবার ওইখান থেকে বাঁ দিকে 15 কিলোমিটার যদি গিয়ে থাকে, তাহলে তার মিনিমাম দূরত্ব কত হবে স্টার্টিং পয়েন্ট থেকে, বা কোন দিকে বর্তমান অবস্থান করছে। এই হচ্ছে কোয়েশ্চেন ডাইরেকশন টেস্টের। সিরিজ আছে, সংখ্যা, বর্ণমালা, মিক্সড, পাজেলড আছে, ভেন ডায়াগ্রাম আছে। যদিও ভেন ডায়াগ্রাম থেকে কোয়েশ্চেন এখন কম আসে, হয়তো যদিও আসে 1 থেকে 2 পাবেন। আর রিজনিংয়ে মাস্টার্স হওয়ার একটাই শর্ত, যত টাইপসের আছে আর যত বেশি ধরনের একই টাইপসের উপর আমরা কোয়েশ্চেন তৈরি করব, কোয়েশ্চেন সলভ করব, তাহলে আমরা সেরকম টাইপের সেরকম ধাঁচের পরীক্ষা হলে যদি আমাদের চলে আসে, তাহলে আমরা সেটা কিন্তু দেখে পরে কুইকলি আমরা কম টাইমের মধ্যে সলভ করতে পারবো। কেন রিজনিং এত গুরুত্বপূর্ণ? রিজনিং নিয়মিত যদি অনুশীলন করা যায়, তাহলে দ্রুত স্কোরটাকে উন্নত করতে পারবো আমরা। আর এই বিভাগে ধারাবাহিক প্রচেষ্টা সবচেয়ে বেশি ফল দেয়। মানে আপনাকে কন্টিনিউয়াসলি প্রতিদিন বসে করতে হবে। প্রতিদিন 50+ কৌশলটা কী হবে, আমাদের ভালোভাবে স্ট্র্যাটেজি নেওয়ার 50টার বেশি প্রশ্ন সমাধান করুন, যত বেশি সম্ভব হবে 100+ যদি করতে পারেন আরও ভালো। নিজেকে সময় দিন, ধীরে ধীরে সমাধানের সময় কমিয়ে আনুন। প্রথমে যদি আপনার 1 মিনিট সময় লাগছে, 1.5 মিনিট সময় লাগছে, সেটাকে ধীরে ধীরে কমিয়ে 45 সেকেন্ড 30 সেকেন্ডে নিয়ে আসুন। সেটা তখনই আপনি মাস্টার্স করতে পারবেন, যখন এক ধরনের কোয়েশ্চেন আপনি বারবার প্র্যাকটিস করবেন। আপনার যদি আমি রুটিনের কথা বলি, যদি আপনি শুধু solely অ্যাসপিরেন্ট হন, মানে আপনার কোনো কাজ নেই, আপনার কাজ তো পড়াশোনা করা, তো আপনার ক্ষেত্রে যে আগামী 30 দিন আছে, মানে আজকে যদি 12 তারিখ হয়ে থাকে, আপনার যদি পরীক্ষা পরবর্তী মাসের 12 তারিখ 11 তারিখ দিকে হয়, বা যদি আগে হয়, তো আপনারা এই রুটিনটা ফলো করতে পারেন। সকাল 5টা 5:30টার মধ্যে উঠে পর নিজে ফ্রেশ হয়ে সকাল 6টা থেকে 7টা পর্যন্ত বা 8টা পর্যন্ত 9টা পর্যন্ত যতক্ষণ যেরকম অ্যাভেলেবেল টাইম আছে, সেই হিসাবে সকালে গণিতটা প্র্যাকটিস করুন। লক্ষ্যটা রাখুন যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করে পর টোটাল অনুশীলনী ওয়াইজ চ্যাপ্টার কমপ্লিট করুন। দুপুরে 2টা থেকে 3টা এই সময় রিজনিং করুন, গতি আর নির্ভুলতার সাথে প্র্যাকটিস করার চেষ্টা করুন। সন্ধ্যাবেলাতে বা বিকেলবেলাতে 4টা থেকে 5টা যদি আমরা দেখি, সকালে কিন্তু আমাদের এই 9টা থেকে 2টো পর্যন্ত ছাড় দেওয়া আছে, সেই সময় বিভিন্ন রকম কাজকর্ম থাকতে পারে বাড়ি। আর যদি না থাকে, তো সেই সময়টাকেও আপনারা নিজস্ব শিফট ওয়াইজ, নিজস্ব দুর্বলতার ওয়াইজ সেটাকে ভাগ করে সেই সাবজেক্টে গহন পড়াশোনা করুন। সন্ধ্যার সময় আমরা সাধারণ বিজ্ঞান, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, সেইটাকে 1 ঘন্টা যতটা পারবেন বেশি প্র্যাকটিস করুন। আর এইগুলো সবগুলোতে কিন্তু এই সময় আর ধারণা নেওয়ার কোনো টাইম নেই, শুধু এখন প্র্যাকটিস। ফিজিক্স এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন মারুন, নতুন সেট মারুন। আর বিজ্ঞানের করার মেন হচ্ছে ধারণার স্পষ্টতা, যা আছে ক্রিস্টাল ক্লিয়ার আপনাকে বেস ওয়াইজ
জানতে হবে। রাত 8টা থেকে 9টা লাস্ট। যে যদিও কারেন্ট অ্যাফেয়ার্স প্রেডিক্ট করা খুবই মুশকিল, অন্য সাবজেক্টগুলো যদিও ফিক্স থাকে, তো কারেন্ট অ্যাফেয়ার্সটা মোটামুটি লাস্ট আগস্ট মাসে পরীক্ষা যদি ধরুন হচ্ছে, তো 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা বলি, 2024 সালের অক্টোবর থেকে 2025-এর অক্টোবর থেকে 2026-এর জুলাই পর্যন্ত কিন্তু পড়ে যান। আর এখনকার দিনে সিঙ্গেল লাইন পড়ে আমার মনে হয় না সেরকমভাবে রেজাল্ট ভালো করা যাবে। তাও পড়ুন যতটা সম্ভব, লাস্ট 1 মাসে আর কী করার আছে। তো রাত্রিবেলা 8টা থেকে 9টা, এটা যতটা আপনার ফ্রি টাইম থাকবে সেই হিসাবে আপনারা প্ল্যান করে পড়াশোনা করতে থাকুন। সাধারণ জ্ঞান মানে বিজ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স 1 ঘন্টা বলছি, এটা আপনার যতটা ম্যাক্সিমাম হয় করুন, রিভিশন অ্যান্ড আপডেট করুন। আর এর সাথে আপনাকে দিতে হবে দৈনিক মক টেস্ট। যদি বেস্ট রেজাল্ট করতে চান, বেটার না বেস্ট, তাহলে পার ডে আপনাকে একটা ফুল যে মক থাকে সেই ফুল মক পরীক্ষা কিন্তু দিতে হবে 2 ঘন্টার। ভুলগুলো বিশ্লেষণ করতে 30 মিনিট না, 1 থেকে 2 ঘন্টা বা 3 ঘন্টা, যে আপনার অ্যাকচুয়ালি ভুলটা কোথায় করছেন সেইটা সম্বন্ধে কিন্তু বেশিভাবে বাই করুন, আর সেটা রেকটিফাই করে যাতে ভুলগুলো পুনরাবৃত্তি না হয় সেটার চেষ্টা করুন। আর দুর্বল যে ক্ষেত্রগুলো আছে সেগুলোকে চিহ্নিত করুন আর সেগুলোতে মনোযোগ দিয়ে বাড়ান। মোট অধ্যয়নের সময় 6 থেকে 7 ঘন্টা না, যতটা ম্যাক্সিমাম দিতে পারবেন। যদি আপনি 8 থেকে 10 ঘন্টা দিতে পারেন সেটা আপনার ক্ষেত্রেই ভালো। কিন্তু 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 পর্যাপ্ত ঘুম যেটা থাকে 7 থেকে 8 ঘন্টা, বা এই মুহূর্তে সেটাও দরকার নেই, আপনি 6 ঘন্টাও যদি ঘুমান তো ইস মোর দ্যান এনাফ। আপনি তাহলে আপনার ব্রেন ঠিক থাকবে, আপনি যা পড়েছেন সেগুলোকে ক্যাপচার করেও কিন্তু রাখতে পারবেন। 6 ঘন্টা কিন্তু গভীর ঘুম দিতে হবে। পরবর্তী স্লাইডে আমরা চলে যাই। এইখানে আমরা দেখিনি যে আমরা কি মিস্টেক্স করি, যেটাতে আমাদের শেষ সময়ের অনুশীলনে যদি আমরা সেটা করতে পারি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ভালো আসার চান্সেস থাকে। যেমন আমি কিন্তু বারবার 2টো জিনিস বললাম, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন আর মক টেস্ট, আর আরেকটা বললাম এই মক টেস্টের যে অ্যানালিসিস। এই 3টে জিনিস আপনার কিন্তু আজকের আপনি আর 1 মাস পরের আপনি সেটার ডিফারেন্সটা গড়ে দেবে। এই 3টে জিনিস, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, মক টেস্ট আর সেটার অ্যানালিসিস। তো ইগনোরিং PYQ এটা কোনো মতে করবেন না। প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেনকে ইগনোর, স্কিপিং মক টেস্ট। যদি ভাবছেন যা পড়ার পড়ে নিই একবারে, আমি ডাইরেক্ট যুদ্ধতে নেমে পরীক্ষা হলে ফেস করবো টেস্ট, তাহলে ভুল করছেন। বারবার বলছি ভুল করছেন। প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন বারবার প্র্যাকটিস করুন আর মক টেস্ট কিন্তু চেষ্টা করুন। ওভারলোডিং লাস্ট ফাইনাল উইক, আমাদের যেমন প্রোক্রেস্টিনেশনে ভুগতে থাকি। প্রোক্রেস্টিনেশন মানে হচ্ছে কালকে করবো, যেমন জিম কালকে যাব, পড়াশোনা কাল থেকে করবো, অন্য কোনো কাজ কাল থেকে করবো। সেটা শেষ মুহূর্তের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না যে লাস্ট উইকে আমি সব কিছু পড়াশোনা করবো, আর থাক এখন টাইম আছে 15 দিন 20 দিন, শেষের দিকে পড়বো। সেটা করবেন না। আপনার হাতে যদি সময় থাকে, ফর্ম যদি ফিল আপ করে থাকেন, এখনও পর্যন্ত যদি ঘুম না ভেঙে থাকে, ঘুমটা ভাঙান, পড়াশোনাটা স্টার্ট করুন। আর আমরা ধরেই নিই যে কারেন্ট অ্যাফেয়ার্স প্রেডিক্ট করা অত সহজ না, তাই সেটাকেও আমরা নেগলেক্ট করি। তো এইগুলোকে নেগলেক্ট করা যাবে না। পড়ুন, বললাম নভেম্বর 25 থেকে জুলাই 26-এর কারেন্ট অ্যাফেয়ার্স পড়ুন। দেখুন, এর মধ্যেও ইউটিউবে প্রচুর ভিডিও পেয়ে যাবেন, অনলাইনে ওয়েবসাইটে, বিভিন্ন ধরনের ওয়েবসাইটে, টেলিগ্রাম গ্রুপে আপনারা বিভিন্ন রকম PDF পেয়ে যাবেন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর, সেগুলো ফলো করুন। আমরা নর্মালি 5টা মিস্টেক্স কী করি সেটা দেখে নিই। এই মুহূর্তে, শেষ মুহূর্তে এসে পর আমরা যদি নতুন বুক বাই করি সেটা একদমই উচিত না। এখন আপনার কাছে ইউ ডোন্ট হ্যাভ টাইম টু কমপ্লিট নিউ ম্যাটেরিয়ালস, স্টিক উইথ দ্যাট ইউ হ্যাভ অলরেডি স্টাডিড। তার মানে নতুন করে কোনো বই কেনার এখন কোনো দরকার নেই। আপনার কাছে যা আছে, যা পড়েছেন সেটাকেই বারবার রিভিশন করুন, মক টেস্ট দিন, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন করুন, কারেন্ট অ্যাফেয়ার্সে জোর দিন।
শেষ মুহূর্তের জন্য কোনো কিছু ফেলে রাখবেন না। সেকেন্ড মিস্টেক আমরা কী করি, যেটা বললাম স্কিপিং মক টেস্ট কিন্তু আমাদের এটা কেন হোয়াই ইটস রং। মক টেস্ট রিভিল ইয়োর উইক অ্যান্ড বিল্ড এক্সাম কনফিডেন্ট, দে আর এসেন্সিয়াল। তো মক টেস্ট যদি স্কিপ না করি তাহলে কী করে, সেটা আমাদের উইক এরিয়াগুলোকে চিহ্নিত করে দেয় আর এক্সামের জন্য আপনাকে কনফিডেন্ট দেবে। তার জন্য এটা এসেন্সিয়াল। ইগনোরিং কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে কোয়েশ্চেন অফেন ফোকাসড অ্যান্ড রিসেন্ট ইভেন্ট, ডোন্ট লিভ ফর দ্য লাস্ট উইক। যদি ভাবছেন যে শেষ সপ্তাহে আমি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বো, ভুল করছেন। এখন থেকে ধীরে ধীরে পড়াশোনা স্টার্ট করুন কারেন্ট অ্যাফেয়ার্সেরও, তাহলে অনেক বেটার রেজাল্ট হবে। মিস্টেক 4, নট প্র্যাকটিসিং প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। Previous year's questions show the exam pattern and frequently repeated topic. Practice them repeatedly. বারবার বলছি, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন থেকে কিন্তু 10 থেকে 20% আপনি কমন পাবেন, যদিও অনেক কোয়েশ্চেন থাকে, কিন্তু থ্রোলি আপনি পড়ে যান, প্র্যাকটিস করে যান, তাতে আপনার কনফিডেন্স বিল্ড আপ হবে। এক্সামের যে প্যাটার্ন সেটা আপনি বুঝতে পারবেন, আর টপিকগুলো কিন্তু বারবার সেই টপিক থেকেই রিপিট করবে। তার জন্য নতুন করে অন্য কোনো টপিক পড়ার দরকার নেই, যেগুলো প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে এসছে সেই টপিকগুলো থেকে পড়াশোনা করুন। আর ওভারলোডিং দ্য ফাইনাল উইক, লাস্ট উইকের জন্য যদি আপনি রাখেন যে সব কিছু লাস্ট উইকে করবো, ভুল করছেন। এই 5টা ভুল কিন্তু করবেন না। নতুন বই এই মুহূর্তে কিনবেন না, মক টেস্ট স্কিপ করবেন না, কারেন্ট অ্যাফেয়ার্সকে ইগনোর করবেন না, প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন না করবেন না প্র্যাকটিস, আর ফাইনাল উইকের ক্ষেত্রে সব কিছু ফেলে রাখবেন না। কনসিস্টেন্সি বিটস ইন্টেন্সিটি, স্মল ডেলি এফোর্ট কম্পাউন্ড ইন্টু বিগ রেজাল্ট। মানে কি বলছি, কনসিস্টেন্সি ধারাবাহিকতা কিন্তু আপনার জীবনকে চেঞ্জ করে দিতে পারে। স্মল এফোর্টস কম্পাউন্ড ইন্টু বিগ রেজাল্ট মানে হয়তো আমরা ভেবে নিই যে ছোট ছোট এফোর্ট দিয়ে, ছোট ছোট ডেলি এফোর্ট দিয়ে আমরা কী করব। আপনি ধরুন আপনি যদি প্রতিদিন 10 টাকা করে জমান, 1 মাস পরে কিন্তু আমাদের হাতে 300 টাকা থেকে যাবে। 1 বছরে 3,650 টাকা। যদি সেরকমই প্রতিদিন আমরা 1 পাতা করে পড়ি, খুব স্ট্রেসফুল কিছুই না, কিন্তু যদি এটা আমরা কন্টিনিউ 365 দিন করি, তাহলে আমাদের 365 পাতা বা মোটামুটি একটা বই আমরা 1 বছরে শেষ করতে পারবো, যদি আমরা মিনিমাম 1টা পাতা করে পড়াশোনা করি। তো তাই স্মল এফোর্টগুলোকে দেওয়ার চেষ্টা করুন, ইন্টেন্সিভলি দেওয়ার চেষ্টা করুন, প্রবলভাবে, দৃঢ়ভাবে। মাথাতে অন্য কোনো চাপ রেখে পর পড়াশোনা ওইভাবে করবেন না, তাহলে মাথা তো ঢুকবে না, বেকার হয়ে যাবে সব কিছু। তো এর মধ্যে যদি আপনাদের সাফল্য পেতেই হয় গ্রুপ ডির পরীক্ষাতে, তার জন্য আমার তরফ থেকে কিছু চূড়ান্ত টিপস, মানসিক প্রস্তুতি রিলেটেড, স্বাস্থ্য আর সুস্থতা ওয়াইজ, আর পরীক্ষা দিতে যাওয়ার আগে আপনাদের কী কী চেকলিস্ট থাকা দরকার। যদি মানসিক প্রস্তুতি বলি, আপনাকে পজিটিভ মেন্টালিটি নিয়ে থাকতে হবে, নিজের কনফিডেন্সটাকে ধরে রাখতে হবে, ডিমোটিভেট হলে চলবে না। আপনার যে এতদিন প্রস্তুতি করেছেন, 1 মাসের প্রস্তুতিতে হয়তো আপনার বিশাল 50 নম্বর 60 নম্বরে হেরফের হবে না, কিন্তু যদি 10 নম্বর বা 20 নম্বরও হেরফের হয়, আপনার নাম কিন্তু লিস্টে চলে আসতে পারে। সেইভাবে কিন্তু নিজের প্রস্তুতির উপর বিশ্বাস রাখুন, নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক মেন্টালিটি নিয়ে থাকুন, কনফিডেন্ট থাকুন। আর কোনো মুহূর্তে আপনার বন্ধুদের সাথে বা অন্য কারোর সাথে নিজেকে কিন্তু তুলনা করবেন না। আপনার তুলনা আপনার সাথেই। গতকাল আপনি কতটা ছিলেন, আজকে আপনি কতটা হলেন, এবং আগামীকাল আপনি কতটা হবেন। আপনার যদি কম্পেয়ার করারই থাকে, নিজেকে কম্পেয়ার করুন, নিজের সাথে করুন। আপনার গোটা পৃথিবীতে কী চলছে না চলছে সেসব না ভেবে আপনি কিন্তু আপনার যেটা টপ মোস্ট প্রায়োরিটি হওয়ার কথা, সেটা নিজের অগ্রগতির উপর, নিজের প্রোগ্রেসের উপর কিন্তু মনোযোগটা কনসেন্ট্রেট করুন। স্বাস্থ্য সুস্থতা, প্রতিদিন 7-8 ঘন্টা ঘুমান, কোনো দরকার নেই 6 ঘন্টা ঘুমালো, মোর দেন এনাফ। পুষ্টিকর খাবার খান, এটা কিন্তু খুব ভালো। আর শুধু খাওয়া দাওয়ার পড়াশোনা করলে হবে না, দিনে 30 মিনিট থেকে 45 মিনিট ব্যায়াম করুন। খালি হাতের ব্যায়াম করতে পারেন, যোগা করতে পারেন, তাতে কনসেন্ট্রেশন বাড়বে। হাঁটাচলা করুন, আর সারাদিন হাইড্রেটেড থাকুন। বর্তমানকালে যা গরম পড়েছে, বৃষ্টিও হচ্ছে এখন পশ্চিমবঙ্গে,
কিন্তু তাও পরিমাণ মতো জল পান করুন, যাতে শরীর ঠিক থাকে, হাইড্রেটেড থাকে। পরীক্ষার দিনের চেকলিস্ট: আপনার যেদিন পরীক্ষা শিডিউল হবে তার 10 দিন আগে সিটি ইন্টিমেশন পেয়ে যাবেন, সেই ওয়াইজে আপনারা টিকিট করুন সেই সিটিতে পৌঁছানোর জন্য। তার 4 দিন আগে জেনে যাবেন আপনার পরীক্ষা সেন্টারের নাম কি। যদি সম্ভব হয় যেদিন পরীক্ষা তার আগের দিন পরীক্ষা সেন্টারের সামনাসামনি কোথাও পৌঁছে রুম নিয়ে এক রাউন্ড দেখে আসুন আপনার পরীক্ষা সেন্টার থেকে আপনার রুমটা কত দূর। আর যেদিন পরীক্ষা, যে শিফটে পরীক্ষা থাকবে, ফাইনাল গেট ক্লোজিংয়ের 30 মিনিট আগে না, যখন থেকে আপনার রিপোর্টিং টাইম স্টার্ট তার 30 মিনিট আগে পরীক্ষা সেন্টারে পৌঁছানোর অতি অবশ্যই চেষ্টা করুন। প্রয়োজনীয় সকল কাগজপত্র সঙ্গে নিন, মানে আপনার অ্যাডমিট, যেটা কল লেটার, সেটা যেটা নেট থেকে ডাউনলোড করতে পারবেন, আর 2 নম্বর আইডেন্টিটি কার্ড, গভর্নমেন্ট ইস্যুড আধার, প্যান যদি না থাকে, 10th সার্টিফিকেট, পাসপোর্ট, এটা অনেক কম জনের ক্ষেত্রেই থাকে, বা গভর্নমেন্ট ইস্যুড এনি আদার্স। যদি গভর্নমেন্ট চাকরি হন, সরকারি চাকরি, তো গভর্নমেন্টের আইডি কার্ড, ইস্যুড আইডি কার্ডটাও নিয়ে আসতে পারেন। মিনিমাম আপনাকে 2টো আইডেন্টি কার্ড প্রুফ লাগবে। আর বায়োমেট্রিক যাচাইকরণের জন্য আধার কার্ড প্রস্তুত রাখুন। মাথা বেশি ঘাঁটাবেন না, শান্ত থাকুন, স্থির থাকুন, যেটা আপনার মাথাকে ভালো পরীক্ষা দেওয়ার জন্য অনেক বেটার হবে। তো আমার যদি চূড়ান্ত মন্ত্র আমার তরফ থেকে ধরেন বা আমি যদি দিই, সেটা আমার মতো হবে। এই যে 30 দিন যেটা আছে, সেটা কিন্তু অত্যন্ত ক্রুশিয়াল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি ঘন্টা, প্রতি মিনিট কিন্তু মহামূল্যবান, আর প্রতিটা প্রশ্নও কিন্তু গুরুত্বপূর্ণ। প্রতিটি রিভিশন আপনাকে সাফল্যের আরও কাছাকাছি নিয়ে যাবে। যত বেশি রিভিশন করবেন প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স, তত আপনাকে কিন্তু সাকসেসের কাছে নিয়ে যাবেন। আপনার এই পরীক্ষাটি ক্র্যাক করার কিন্তু আপনার মধ্যে ক্ষমতা আছে। নিজের উপর জাস্ট এই বিশ্বাসটা রাখুন যে আপনি পারবেনই, আর আপনার যেটা বেস্ট বা সেরা প্রচেষ্টাটা আপনি দিন। মনে রাখবেন, সাফল্য নিখুঁত হওয়ার মধ্যে নেই, এটা কিন্তু আপনার যে প্রতিদিনের ধারাবাহিকতা বা কনসিস্টেন্সি, সেটা আর আপনার সেরা যেটা আছে সেটা দেওয়ার মধ্যে নিহিত আছে। পারফেক্ট সাফল্যর কোনো ডেফিনেশন নেই, কিন্তু সেটা আপনি অ্যাচিভ করতে পারবেন কীভাবে, যদি আপনার মধ্যে ধারাবাহিকতা, কনসিস্টেন্সি এবং যদি আপনার বেস্ট দেন, সেটার মধ্যে কিন্তু আপনার সাফল্যটা নিহিত আছে। তো এতক্ষণ ধরে আমরা যেটা পড়লাম, আর আমাদের শেষ 2-3টি স্লাইড আছে, আমরা এতক্ষণ ধরে যে স্লাইডগুলো পড়লাম সেটা নিয়ে আমরা এখানে গোটা কথা বলবো। তারপরে যেটা ফাইনাল নোটিশ আরআরবির তরফ থেকে দেওয়া হয়েছে এক্সাম ডেট অ্যানাউন্সের জন্য, সে সম্বন্ধে আমরা আলোচনা করে আজকের ভিডিওটা আমরা শেষ করব। তো সাফল্যের যদি আপনারা পথটা ধরেন, সেটার যাত্রা কিন্তু আপনার এখনই ভিডিও দেখে পর থেকে শুরু করবেন না, কিন্তু তাড়াতাড়ি শুরু করুন। আরআরবি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতির শেষ 30 দিনের জন্য একটা চূড়ান্ত সারসংক্ষেপ আর কী কী করণীয় সেটা নির্দেশিকা। মূল বিষয়গুলো সারসংক্ষেপ: পরীক্ষার তারিখ 3 আগস্ট থেকে 31 আগস্ট 2026, 30 দিনের মতো সময় বাকি। প্রতিদিন যত বেশি পারবেন, 8 থেকে 10 ঘন্টা হলেও কোনো চাপ নেই, আপনি করুন। কিন্তু পার ডে একটা করে চেষ্টা করুন ফুল টেস্ট, ফুল মক কিন্তু দেওয়ার চেষ্টা করুন। ফুল মক টেস্ট প্লাস কিন্তু অ্যানালিসিস করুন। আর আপনার যে উইক সেক্টর আর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনের উপর মনোযোগ দিন। কারেন্ট অ্যাফেয়ার্সকেও কিন্তু ভুললে চলবে না। 3টেই মেন জিনিস: মক টেস্ট, কারেন্ট অ্যাফেয়ার্স আর প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন। এই 3 ট্রায়াঙ্গেল যেটা আছে, 3টা জিনিস যদি ভালোভাবে করতে পারেন, আপনার কিন্তু সাফল্য পেতে অনেক সুবিধা হবে। ব্যবহারযোগ্য সম্পদ: আমাদের যে ওয়েবসাইট আছে www.rrbonline.gov.in, সেটাতে মাঝে মধ্যে ঘোরাফেরা করুন, দেখুন যদি কোনো নতুন নোটিশ দিয়েছে কিনা। আর এনসিইআরটির যে অফিসিয়াল বই আছে বিজ্ঞানের, সাধারণ জ্ঞানের জন্য, সেটা ফলো করুন। আর
প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, আমি বারবার বলছি প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। ব্যাপক হারে সেটার অনুশীলন করুন আর প্রতিদিন মক টেস্ট দিন। নির্ভরযোগ্য উৎস থেকে প্রতিদিন আপডেট করুন যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে। আপনার যদি চূড়ান্ত কথা বলে, আপনার সফল হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সবই আপনার কাছে আছে। শুধু আপনার কাছে যেটা নেই সেটা হচ্ছে আপনার ধারাবাহিক প্রচেষ্টা আর অটুট সংকল্প যে আমাকে এইটা ক্র্যাক করতেই হবে। আগামী 30 দিন আপনার কিন্তু জীবনে ভবিষ্যৎ নির্ধারণ করবে, তাই প্রতিটা মুহূর্তকে নষ্ট না করে কাজে লাগান। আমাদের তরফ থেকে শুভকামনা রইল, আপনারা এটা অবশ্যই পারবেন। মক টেস্ট দিন, কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করুন, প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন বারবার যত বেশি পারবেন চেষ্টা করুন। তো পরবর্তী আমরা স্লাইডের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। তো সেটা সম্বন্ধে আমরা একটু দেখে নিই, যেটা আমাদের আরআরবির তরফ থেকে যে অফিসিয়াল নোটিশটা দিয়েছে সেটা সম্বন্ধে আমরা নোটিশটা একটু ডিকোড করে নিই বাংলাতে কী দিয়েছে। তো এটা দেখতে পাচ্ছেন আমরা এখানে অশোক স্তম্ভের সিম্বল, ইন্ডিয়ান রেলের সিম্বল, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, আরআরবির তরফ থেকে এইটা অফিসিয়াল নোটিফিকেশান কী দিয়েছে। নোটিস রিগার্ডিং টেন্টেটিভ শিডিউল অফ কম্পিউটার বেসড টেস্ট সিবিটি। সিবিটির ফুল ফর্ম হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট ফর ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC পে ম্যাট্রিক্স আন্ডার সেন্ট্রাল CEN 09/2025। এটা হচ্ছে আপনার গ্রুপ ডির যে ভ্যারিয়াস পোস্টগুলো বেরিয়েছিল তার নোটিফিকেশান নাম্বার CEN 09/2025। এটাকে মাথায় রাখুন, পরবর্তীকালে অনেক কাজে দেবে। টেন্টেটিভ এক্সাম শিডিউল অ্যাবাভ সেন্টার ইস CEN ইস আন্ডার। সেন্ট্রালাইজ নাম্বার কত? সেন্ট্রালাইজ নাম্বার বললাম 9/2025। এক্সাম কিসের? ভ্যারিয়াস পোস্টস ইন লেভেল 1 অফ 7 CPC 7th পে কমিশনের পে ম্যাট্রিক্সের যে লেভেল 1 আছে স্টার্টিং 1800 গ্রেড পে, সেটার বিভিন্ন পোস্টের কোয়েশ্চেন রিলেটেড যে এক্সাম আছে কম্পিউটার বেসড টেস্ট অর CBT সেটা নিয়ে দেওয়া আছে। এক্সাম ডেট দেওয়া আছে এইখানে দেখুন ক্লিয়ারলি, 30 আগস্ট 2026 থেকে 31 আগস্ট 2026 পর্যন্ত বিভিন্ন শিফটে। এই 18-19 দিন ধরে বিভিন্ন শিফটে কিন্তু ভারতের বিভিন্ন জায়গাতে এই সেন্ট্রালাইজ 9/2025 যেটা আছে সেটার বিভিন্ন এক্সাম কিন্তু নেওয়া হবে। ভ্যারিয়াস পোস্ট ইন লেভেল 1 অফ 7 CPC ইন ইন্ডিয়ান রেলওয়ে। The link for viewing the exam city and date of downloading of Travel Authority for SC/ST candidate will be made live around 10 days prior to the exam date on the official website of all RRB। মানে কি বলছে, আপনাদের যেদিন এক্সাম থাকবে ঠিক তার 10 দিন আগেই কিন্তু আরআরবির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তার মধ্যে নিজের আইডি পাসওয়ার্ড দিয়ে পর, পাসওয়ার্ড নর্মালি ডেট অফ বার্থ হয়, সেটা দিয়ে পর কিন্তু আপনার এক্সাম সিটি, এক্সাম ডেট, আর যদি আপনি SC/ST ক্যান্ডিডেট হন তাহলে আপনার যাওয়ার জন্য যে ট্রাভেল অথরিটির যে কাগজটা পাবেন সার্টিফিকেটটা সেটাও কিন্তু ডাউনলোড করতে পারবেন ওই সিটি ইন্টিমেশনের সাথে 10 দিন আগে। 3 নম্বর পয়েন্টে কি দেওয়া আছে? 3 নম্বর পয়েন্টে দেওয়া আছে ডাউনলোডিং। এখানে যা বলা আছে সেগুলো অলরেডি আমি বলেছি, তাও ফাইনালি অফিসিয়াল নোটিশটা একবার পড়ে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। ডাউনলোডিং e-call letter will start around 4 days prior to the exam date mentioned in the exam city and date intimation link। মানে এই 10 দিন আগে যে সিটি ইন্টিমেশনের লেটারটা ডাউনলোড করেছেন 10 দিন আগে এক্সাম হওয়ার, তো এক্সাম হওয়ার 4 দিন আগে কিন্তু ওই যে e-call লেটার যেটা আছে বা অ্যাডমিট কার্ড সেটা কিন্তু আপনার ডাউনলোড করতে পারবেন। আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশন অফ ক্যান্ডিডেট উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রিয়র টু এন্ট্রি ইন এক্সাম হল। বললাম আধার বেসড যে বায়োমেট্রিক অথেন্টিকেশন, আপনার আঙুলের ছাপ নিয়ে পর যে অথেন্টিকেশনটা করা হবে সেটা এক্সাম সেন্টারে ঢোকার আগে একবার হয়ে যাবে। ক্যান্ডিডেট আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড অর প্রিন্ট আউট অর ভেরিফাইড আধার নিয়ে আসতে হবে। ক্যান্ডিডেট অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশন থ্রু আধার ভেরিফিকেশন।
if not done already, by logging in with their credential at rrbapply.gov.in to facilitate smooth entry to the examination center. তো আধার লিঙ্ক করে পর বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে। পরবর্তী লেখা আছে ক্যান্ডিডেট ইনক্লুডিং দোজ হু হ্যাভ ভেরিফাইড দেয়ার আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন সাবমিশন। যখন অ্যাপ্লিকেশনটা ফর্ম ফিল আপ করা হয় তখনও আপনাদেরকে আধার ভেরিফাই করা হয়েছিল। Submission stage are request in their own interest to ensure that their Aadhaar remains in unlocked condition in UIDAI system। মানে ওইটাই যেটা বললাম যে আধারের ফিঙ্গারপ্রিন্ট লক যেন ইনেবল করা থাকে সেটা UIDAI আধারের যে অথরিটি সেইখানের ওয়েবসাইটে কিন্তু সেটা করে রাখতে হবে। বিফোর কামিং টু দ্য এক্সাম সেন্টারে ঢোকার আগে কিন্তু আধার যেটা আছে সেটা রিমেন আনলকড অবস্থাতে থাকতে হবে। টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড ফ্যাসিলিটেট রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম রিলেটেড প্রসেস অন দ্য এক্সাম ডে। তো ম্যান্ডেটরি কিন্তু আপনার আধার যে বায়োমেট্রিকটা আছে চেকিংয়ের প্রসেসটা সেটা কিন্তু আনলক অবস্থাতে থাকতে হবে। Candidates are advised to refer only to the official website of RRB for latest update on the recruitment process. Do not mislead by unauthenticated source. যদি আপনাদের কিছু খোঁজ খবর নেওয়ার থাকে আপনারা কিন্তু অনলি অফিসিয়াল ওয়েবসাইট অফ RRBর ভিজিট করুন, সেখানে যে নোটিশ দেওয়া থাকবে সেটাই কিন্তু গ্রাহ্য করা হবে। বাদ বাকি অন্য আনঅথেন্টিকেট সোর্স থেকে যদি খবর আপনারা মানে সেটাকে সত্যি মানেন তাহলে কিন্তু আপনারা মিসলিড হতে পারেন। বিওয়্যার অফ টটস হু ট্রাই টু মিসগাইড ক্যান্ডিডেট উইথ ফেক প্রমিসেস অফ অ্যাপয়েন্টমেন্ট ফর জব অন ইলিগাল কনসিডারেশন। যদি কেউ কোনো ব্যক্তি পরীক্ষা হলের বাইরে বা যদি আপনার আশেপাশের জায়গাতে আপনাকে বলেন যেসব দালালেরা যে আপনি আমাকে এত লাখ টাকা দিন, এত কোটি টাকা দিন, আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি করিয়ে দেবো কনফার্ম, একদম ক্যান্ডিডেটদেরকে বলা হচ্ছে মিসগাইড হবেন না। এরকম গভর্নমেন্টের কোনো স্কিম নেই, কারো এরকম দমও নেই যে আপনাকে রিক্রুটমেন্ট করে দেবে এত ফেয়ার প্রসেসে। RRB সিলেকশন আর বেসড অন কম্পিউটার বেসড CBT অ্যান্ড রিক্রুটমেন্ট অনলি ইজ বেসড অন অনলি দ্য মেরিট অফ দ্য ক্যান্ডিডেট। চাকরি পেতে গেলে কিন্তু সেটা টোটালি RRBর যে CBT এক্সাম আছে আর রিক্রুটমেন্টের ফার্দার যে প্রসেসগুলো আছে সেইগুলোর উপর বেস করে কিন্তু আপনার ফাইনাল মেরিট হবে, যেটা আপনাকে কাজ পাওয়ার জন্য সাহায্য করবে। কোনো রকমভাবে ফ্রডের হাতে পড়বেন না, এতে আপনার টাকা যাবে, দুশ্চিন্তা আসবে, সব কিছুই হবে, কিন্তু আপনি জবটা পাবেন না। তো আপনাকে যদি জব পেতে হয়, RRBতে সিলেকশন নিতে হয়, তাহলে সেটা কিন্তু একমাত্র হওয়ার উপায় আপনাকে CBT কোয়ালিফাই করতে হবে, রিক্রুটমেন্টের পরবর্তী স্টেজগুলোকেও আপনাকে কোয়ালিফাই করতে হবে, তাহলেই কিন্তু পাবেন। এই যে নোটিশটা পড়লাম সেটা কিন্তু 3-7 তারিখে পাবলিশ করা হয়েছে, আর এটা অফিসিয়াল নোটিশ। আমি নিজে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করেছি। আর লোগো ফোগো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ওয়াটারমার্ক দেওয়া আছে। তো আশা করছি এই স্ট্র্যাটেজি নিয়ে আপনারা যদি আগে বাড়েন সাফল্য আপনারা অবশ্যই লাভ করবেন। ভালো থাকুন, আপনাদের সাথে আবার দেখা হবে কোনো না কোনো অন্য ভিডিওতে। সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত, জয় বাংলা, জয় মানভূম।